শাহাবুদ্দিন চুপ্পুর নাটকীয় পদত্যাগের পর পুরো বঙ্গভবন ও জাতীয় সংসদ ভবন জুড়ে শুরু হয়েছে এক মহা রাজনৈতিক নাটকের সবচেয়ে উত্তেজনাকর পর্ব। বঙ্গভবনের সিংহাসনে পরবর্তীতে কে বসেন, চায়ের কাপ থেকে শুরু করে কূটনৈতিক মহলের ড্রয়িং রুম, সর্বত্র এখন একটাই প্রশ্ন: হু ইজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অব বাংলাদেশ? বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমানের রাজনৈতিক জীবন এবং নেতৃত্বের ক্যারিয়ারে এটি হতে যাচ্ছে এ যাবৎকালের সবচেয়ে জটিল, স্পর্শকাতর এবং কৌশলী সিদ্ধান্ত। কারণ তার সামনে এখন জোড়া মহাসংকট। একদিকে বিএনপির ভেতরেই ডালপালামেলা বহু অভ্যন্তরীণ দলাদলি এবং গ্রুপিং সামলানো, আর অন্যদিকে আগামীর আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক মহা কূটনৈতিক সংকট মোকাবেলা করা। এই দুই কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে তারেক রহমান এখন কোন ট্রাম্প কার্ডটি খেলবেন তা নিয়েই সরগরম সারা দেশ। বিশ্লেষকদের একটি বড় অংশের মতে তারেক রহমানের টেবিলের সবচেয়ে বেস্ট অপশন বা মোক্ষম চাল হতে পারতেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতির আসনে বসাতে পারলে বিএনপির ভেতরে দলের জ্যেষ্ঠ নেতাদের মনস্তাত্ত্বিক কাদা ছড়াছড়ি এবং টানাটানি থেকে যেমন রেহাই পাওয়া যেত, তেমনি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সামলানো পানির মতো সহজ হয়ে যেত। তবে সেই সমীকরণ যদি বাস্তবায়িত না হয়, তবে রাজনীতি ও সামরিক পর্যালোচকরা বেশ কয়েকটি হেভিওয়েট নাম এবং তাদের রাষ্ট্রপ্রধান হওয়ার পেছনে একগুচ্ছ চাঞ্চল্যকর ও শক্ত যুক্তি সামনে নিয়ে আসছেন। তালিকার একদম শীর্ষে যাকে ঘিরে সবচেয়ে বড় জল্পনা চলছে তিনি আর কেউ নন, মেজর হাফিজউদ্দিন আহমেদ। চুপ্পুর পদত্যাগের পর তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইট ওয়াজ ইনএভিটেবল, অর্থাৎ এটি হওয়ারই কথা ছিল এবং আপাতত এর চেয়ে নিখুঁত কোনো বিকল্প বিএনপির হাতে নেই। তবে তাকে কেবল ভারপ্রাপ্ত না রেখে স্থায়ীভাবে রাষ্ট্রের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়াই হবে তারেক রহমানের সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিন্তু কেন মেজর হাফিজ? যুক্তিটা বেশ স্পষ্ট এবং ওজনদার। প্রথমত, দেশের রাজনৈতিক দলগুলো এবং সেনা সদর বা মিলিটারির অভ্যন্তরীণ পাওয়ার সার্কেল উভয় মহলেই মেজর হাফিজের রয়েছে অগাধ গ্রহণযোগ্যতা এবং শ্রদ্ধা। একজন দুঃসাহসী বীর বিক্রম আর্মি ব্যাকগ্রাউন্ডের মানুষ হওয়া এবং একই সাথে ৪ দশক ধরে একটি অন্যতম প্রধান রাজনৈতিক দলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকার সুবাদে মিলিটারি ও পলিটিক্সের এই দুই বিপরীতমুখী মেরুর মাঝে তিনি হতে পারেন এক আস্থার প্রতীক এবং বিশ্বস্ত সেতু। ইতিমধ্যেই সংসদে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই রাজকীয় কায়দায় নানা ধরনের গঠনমূলক ছবক এবং দিক নির্দেশনা দিয়ে দেশজুড়ে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ। মিডিয়ার লাইমলাইটেও এখন তিনিই সবচেয়ে এগিয়ে। তাকে যদি স্থায়ী রাষ্ট্রপতি বানানো হয়, তবে তারেক রহমানকে আর সংসদের ভেতর থেকে কোনো সিনিয়র নেতাকে ধরে টানাটানি বা পদ খালি করার ভেজা বিড়াল খেলায় নামতে হবে না। যদিও এই জায়গায় এসে আবার দ্বিমত পোষণ করেছেন রাজনীতি সচেতনদের আরেকটা অংশ। তাদের মতে মেজর হাফিজকে বঙ্গভবনে পাঠিয়ে পুরোপুরি আইসোলেটেড বা বন্দি করে ফেললে সংসদে আবারও গোলযোগ এবং হট্টগোল দেখা দিতে পারে। কারণ সংসদে সরকার ও বিরোধীদের লাগাম টেনে ধরার মতো একজন কড়া ও অভিভাবক তুল্য ব্যক্তিত্ব সংসদের ভেতরেই সবচেয়ে বেশি প্রয়োজন। এখন প্রশ্ন হলো, মেজর হাফিজউদ্দিন আহমেদ যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির বিচারে বিবেচিত না হন, তবে এই রেসে আর কারা কারা এগিয়ে থাকছেন? বাতাসে ভাসছে ৪ জন হেভিওয়েট নেতার নাম: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, লুৎফুজ্জামান বাবর এবং মঈন খান। তবে থ্রিলারের সবচেয়ে টুইস্ট হলো, এই রেস থেকে খুব শুরুতেই ছিটকে পড়তে পারেন বিএনপির বর্ষিয়ার নেতা ডক্টর মঈন খান। এর নেপথ্যে রয়েছে চরম এক রাজনৈতিক হিসেব নিকাশ। আন্তর্জাতিক মহলে বলা হচ্ছে, মঈন খানের একটি বড় সমস্যা বা গুণ হলো হি হ্যাজ এনি কাইন্ড অফ অডাসিটি টু টেক আ রাইট ডিসিশন অ্যাজ আ প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসেবে দলের বা হাইকমান্ডের বাইরে গিয়েও, তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে গিয়েও নিজের স্বাধীন মতামত প্রকাশ করা বা সঠিক সিদ্ধান্ত নেওয়ার স্পর্ধা তার রয়েছে। আর বিএনপি এমন কোনো ব্যক্তিত্বকে বঙ্গভবনে বসাতে চাইবে না যিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজস্ব স্বাধীন দৃষ্টিভঙ্গি খাটাবেন। বিএনপি আদতে চাইবে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন অনুগত এবং দলদাস টাইপের ব্যক্তিত্বকে রাষ্ট্রপতির চেয়ারে বসাতে, যাতে বঙ্গভবন থেকে দলের স্বার্থ বিঘ্নিত না হয়। আর সেদিক থেকে দেখলে হঠাৎ করেই কপাল খুলে যেতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা
রুহুল কবির রিজভির নাম। বিশেষ করে মির্জা ফখরুলের রাষ্ট্রপ্রধান হওয়ার জোর সম্ভাবনা দেখছেন কেউ কেউ, কারণ রাষ্ট্রপতির পদটি সংবিধানের বিচারে অত্যন্ত আইসোলেটেড বা আনুষ্ঠানিক একটি পদ। এই পদে আসীন হলে রাজপথের সক্রিয় রাজনীতি বা নড়াচড়া করা কঠিন হয়ে পড়ে। বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির গুরুত্বপূর্ণ মহাসচিবের পদ হোল্ড করছেন। তাকে যদি মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতির চেয়ারে বসিয়ে বঙ্গভবনে পাঠিয়ে দেওয়া যায়, তবে মুহূর্তের মধ্যেই বিএনপির মহাসচিবের কাঙ্ক্ষিত পাওয়ারফুল পোস্টটি খালি হয়ে যাবে। আর সেই পদের যে শূন্যতা তৈরি হবে তা যে পরবর্তীতে সালাউদ্দিন আহমেদকে দিয়েই পূরণ করা হবে, সে বিষয়ে রাজনীতির অন্দরমহলে কোনো সন্দেহই নেই। তবে এই পুরো রাজনৈতিক সমীকরণের সবচেয়ে বড় সারপ্রাইজ এবং থ্রিলিং নাম হিসেবে সামনে আসে এমন একজনের নাম, যাকে বলা হয় ভারত ও আওয়ামী লীগের ১ নম্বর আতঙ্ক। সম্প্রতি গণমাধ্যমে ভীষণ অ্যাক্টিভ হওয়া সেই রক্তগরম নামটির নাম লুৎফুজ্জামান বাবর। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছিলেন বিগত বিএনপি সরকারের সবচেয়ে ক্ষমতাবান এবং প্রভাবশালী চাবিকাঠি। তারেক রহমান নিজে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো স্পর্শকাতর পদের দায়িত্ব দিয়ে তৈরি করেছিলেন। রাজনীতিতে বাবরকে বলা হয় আওয়ামী লীগ এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রত্যক্ষ জম। বিশেষ করে 10 ট্রাক অস্ত্র মামলার পর এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। বিএনপি বর্তমান প্রেক্ষাপটে যেহেতু বেশ শক্ত ভারত বিরোধী কূটনৈতিক অবস্থান গ্রহণ করেছে এবং জাতীয় সংসদে দাঁড়িয়ে খোদ তারেক রহমান ভারতকে দেওয়া অতিরিক্ত সুবিধা নিয়ে কড়া ও নেতিবাচক মন্তব্য করেছেন, ফলে বাবর সাহেবের কদর ও গুরুত্ব বিএনপির হাইকমান্ডে হু হু করে ফের বাড়ছে। বলা হয়ে থাকে শুরুতে ভারতের তীব্র আপত্তি এবং বাধার কারণেই নাকি অন্তর্বর্তী বা পরবর্তী সরকারের কোনো পদে বাবরকে রাখা হয়নি বা সাইড করে রাখা হয়েছিল। কিন্তু আজ রাষ্ট্রপতির পদের জন্য কেন লুৎফুজ্জামান বাবরকে ভাবা হতে পারে? এর পেছনে রয়েছে 2006 সালের সেই ইতিহাস ছোঁয়া ভয়ঙ্কর শিক্ষা। 2006 সালে বন্দুকের নল উঁচিয়ে এবং মাইনাস ফর্মুলার ভয় দেখিয়ে তৎকালীন বিএনপি তৈরি করা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে বাধ্য করা হয়েছিল 1-11-এর প্রসব ঘটাতে। বিএনপি হাইকমান্ড ভালো করেই জানে রাষ্ট্রপতির চেয়ারে লুৎফুজ্জামান বাবর বসে থাকলে ভারতের গোয়েন্দা সংস্থা কিংবা বাইরের কোনো শক্তি চক্রান্ত করে বা বন্দুকের ভয় দেখিয়ে দ্বিতীয় কোনো 1-11 ঘটাতে পারবে না। বাবরের শক্ত রগ ও একগুঁয়ে স্বভাবের কারণে ভবিষ্যতে ভারত চাইলেও বঙ্গভবনকে ব্যবহার করে বিএনপি সরকারকে কাবু করতে পারবে না। এখনই সবচেয়ে বড় রোমাঞ্চ, তারেক রহমান কি কূটনৈতিক চাল হিসেবে মেজর হাফিজ বা ইউনুসের মতো সর্বজন গ্রাহ্য কার্ড খেলবেন, নাকি অভ্যন্তরীণ দলের পদ খালি করতে মির্জা ফখরুলকে পাঠাবেন বঙ্গভবনে, নাকি সেন্সিটিভ 1-11 ঠেকানোর মহাবর্ম হিসেবে ভারতের পিছ কাঁপিয়ে দেওয়া লুৎফুজ্জামান বাবরকেই রাষ্ট্রপতি করবেন। দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।